নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, এক্স ওয়াইফের বিয়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, এক্স ওয়াইফের বিয়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। শপিং মলের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে অর্ঘ্য। ঘড়ির কাঁটায় বেলা 12টা ছুঁই ছুঁই। আর কখন আসবে মনি? কত দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পকেট থেকে ফোনটা বার করে নাম্বারটা ডায়াল করতে যাবে, এমন সময় রাস্তার ওপার থেকে হাত উঁচিয়ে মনি বলল, এই তো, আর ফোন করতে হবে না, এসে গেছি। মনির সঙ্গে আজ মনির ছোট বোনটা এসেছে, শ্বেতা। চোখ মুখ রীতিমতো ভার, দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে খুব কান্নাকাটি করেছে। অর্ঘ্য ওর শার্টটা একটু ঠিক করতে করতে এগিয়ে গেল ওদের কাছে। মনি অর্ঘ্যর দিকে তাকিয়ে রয়েছে, বলল, শেষ পর্যন্ত এটা পড়লে তুমি? হ্যাঁ, ভাবছিলাম কি পরে আসবো, হঠাৎ করে চোখ পড়ল আলমারির একদম নিচের তাকটায়, একেবারে তলায়। কেমন যেন গন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন পরে থাকতে থাকতে। তাই 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 কি করলে? চটপট ওয়াশিং মেশিনে কেচে শুকিয়ে নিলাম, পারফিউম লাগিয়ে এসছি। কেন, কোনো খারাপ গন্ধ বেরোচ্ছে? না, তোমাকে খুব ভালো লাগছে দেখতে। অর্ঘ্য তাকালো মনির পাশে দাঁড়িয়ে থাকা ওর ছোট বোন শ্বেতার দিকে, বলল, কি ব্যাপার ছোট শালি, কান্নাকাটি করেছো মনে হচ্ছে। অর্ঘ্যদা, ব্যাপার থেকে ক্যাজুয়ালি তোমরা নিচ্ছ কি করে বলো তো? আমি তো জাস্ট ভাবতেই পারছি না, বলে শ্বেতার চোখে আবার জল চলে আসে। মনি ওকে চিমটি কেটে বলে, অনেক ন্যাকামি হয়েছে, এবার চুপ কর। নাও চলো। শোনো, এইবার কিন্তু আমার পছন্দই কিনবো, তোমার পছন্দে কিন্তু আর কিনছি না। সব তো তোমার পছন্দেই হচ্ছে, তুমি যে এরকম চাইছো সেরকমই হচ্ছে, আর তোমার পছন্দই শেষ কথা। তাহলে কিন্তু মলের বাইরে দাঁড়িয়েই তুমি এই কথা আমাকে দিলে, ভেতরে গিয়ে কিন্তু অন্যরকম কিছু বলো না। বলবো না, এই তো তোমার বোন দাঁড়িয়ে আছে, তো ওকে স্পর্শ করি না হয় বললাম। বাবা, তোরা দুইজনে মিলে ঝগড়া করবি আর মরার জন্য আমাকে খাড়া রাখবি? না না, আমাকে ছুঁয়ে প্রমিস করতে হবে না, অনেক হয়েছে। ওরা তিনজনে মিলে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। অনেক বড় মল, সব রকম দোকান এখানে আছে, শাড়ি, জামা, কুর্তি, ছেলেদের সমস্ত কিছু, জুতো, এমনকি জুয়েলারি পর্যন্ত। সর্বপ্রথম অর্ঘ্য জিজ্ঞাসা করলো, কোনটায় আগে যাবে, শাড়িটায় নাকি গয়নাটায়? ধুর, বোকাই রয়ে গেলে। আগে কেউ গয়না কেনে নাকি? আগে শাড়িটা দেখি, তারপরে ম্যাচিং করে না হয় সেটটা কিনবো। শ্বেতাকে জিজ্ঞাসা করলো অর্ঘ্য, তুমি তুমি কি নেবে? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কলেজেই যাচ্ছিলাম, দিদি জোর করে ধরে নিয়ে এলো আমাকে। মানে, তোকে আমি কোথায় জোর করলাম? তুই তো নাচছিলি আমার সঙ্গে আসবি বলে। দেখ দিদি, একদম এরম জায়গায় এসে আমার নামে বাজে কথা বলবি না। অর্ঘ্যদা, আমি বরং যাই, তোমরা যা খুশি করো। মানে, তুই একা একা যেতে পারবি কলেজে? খুব পারবো। একা যাবে কেন, ওর বন্ধু আছে রিপন, তাকে একটা ফোন করে দি। হো, পেটে পেটে এত, তা নিজের পেটের দিদিকে ছেড়ে শেষ পর্যন্ত জামাইবাবুকে ভরসা করতে হলো, বলেও চুপ হয়ে গেল মনি। অর্ঘ্য একটু তাকালো মনির দিকে।
অর্ঘর চশমার আড়ালে চোখের জলটা হয়তো মনির নজরে না পড়লেও শ্রোতার কিন্তু দৃষ্টি এড়ালো না। ও বলল, ওই ভালো, আমি ফোন করে নি, আমি বরং বেরিয়ে যাই। তোরা তোরা যা খুশি কামড়াকামড়ি কর। তাড়াতাড়ি দ্রুত পায়ে গেটের বাইরে বেরিয়ে এলো শ্বেতা। অর্ঘ বলল, ওই দেখো, ছেলেটি আগেই দাঁড়িয়ে আছে। তুমি কবে থেকে জানো? যবে থেকে ওদের সম্পর্কে শুরু। তোমায় সব বলেছে? হ্যাঁ, আমাকে বন্ধুর মতো ভাবতো তো, তাই। ও, আর আমি তোমায় বন্ধু ভাবতে পারলাম না। ভাববে কি করে? কখনো স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছো আমার সাথে? যাক, বাদ দাও। হ্যাঁ, ওসব বরং বাদ দেওয়াই ভালো। চলো, দেখো তো তোমার কোন শাড়িটা পছন্দ হয়। শাড়ির দোকানের সামনে এসে দাঁড়িয়েছে ওরা দুইজনে। যেহেতু বড় একটা মল, তাই শাড়ির স্টোরটাও বিরাট বড়। কত রকমের শাড়ি আছে, বেনারসি, কাঞ্জিভারাম, কাতান, আরো কত কি নাম না জানা। তবে ময়ূরকণ্ঠী রংটাই যে পছন্দ করবে মনি, এটা অর্ঘ্য খুব ভালো মতোই জানতো। ওই শাড়িটা একটু দেখান তো দেখি। এইটা? হ্যাঁ, এইটা। এটাতে আমাকে ভালো লাগবে না? সুন্দর লাগবে। সত্যি করে বলো না। আগের বার যখন এসেছিলাম তখন তুমি আমাকে জোর করে লাল রঙের বেনারসি কিনিয়েছিলে। এইবার আর লাল বেনারসি পরে বিয়েতে বসছি না, এইবারই ময়ূরকণ্ঠী পরেই বসবো। দেখি। হ্যাঁ, কারণ লাল বেনারসি পরে বিয়েটা তো আর টিকলো না। যেই দোকানদার ওদেরকে শাড়ি দেখাচ্ছিল তিনি কিছুটা ইতস্তত বোধ করলেন। বললেন, স্যার, আপনার আর ম্যাডামের বিয়ে বুঝি? বিয়ে উপলক্ষে কেনাকাটা করছেন? এই, স্যারের জন্য ম্যাডামের জন্য জুস নিয়ে আয়। আপনি উতলা হবেন না। হ্যাঁ, মনির বিয়ের জন্যই কেনাকাটা করছে। তবে মনি আমার এক্স ওয়াইফ, আমি নিজে হাতে ওর বিয়ে দিচ্ছি, তাই ওর যেটা পছন্দ ও কিনুক। দোকানদারের সাথে সাথে তার কর্মচারীগণ এবং আরো যারা কেনাকাটা করছিলেন প্রত্যেকে একবার ঘুরে তাকিয়ে নিল অর্ঘ্যর দিকে এবং মনির দিকে। কেউ কেউ তো ফোন বার করে চুপিসারে ছবিটাও তুলে নিল সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে বলে। লিখে দেবে, কি যুগ পড়লো দেখো, স্বামী বউকে নিয়ে নতুন বস্ত্র কেনাকাটা করতে গিয়েছে, স্বামী নিজের হাতে স্ত্রীকে বিয়ে দিচ্ছে। বরং বিয়েটা দিয়ে দেওয়াই ভালো, না হলে বলা যায় না এখনকার স্ত্রীদের কারবার। কোন সময় খুন করে ব্যাগের মধ্যে পুরে দেবে, আবার কোন সময় হয়তো সিমেন্ট ভর্তি কোনো ড্রামের মধ্যেই পুরে দিল, টেরই পাওয়া যাবে না। কয়েক মিনিটের মধ্যেই হয়তো সেই সব ছবি ভাইরাল হয়ে যাবে। যদিও মনি আর অর্ঘ্যর এইসবে কোনো কিছু যায় আসে না। দোকানদারকে অর্ঘ্য বলল, আপনারা তো উত্তেজিত হবার কোনো কারণ নেই, আপনি ধীরে সুস্থে দেখান। হ্যাঁ, ওই ময়ূরকণ্ঠী রংটা, এটা কিন্তু খুব ভালো লাগছে। এটার দাম কত? স্যার, 17,000 টাকা। এত দাম? তাতে কি হয়েছে, তোমার যখন পছন্দ তুমি নাও। না না, একটু বেশি হয়ে যাচ্ছে। এত টাকা দিয়ে তোমার কাছ থেকে শাড়ি নেওয়াটা এখন আমার আর মানায় না। এখনো লিগালি আমরা কিন্তু ডিভোর্সটা দিইনি, তোমার বিয়ের মণ্ডপেই সেটা হবে। চিন্তা করছো কেন? আপনি এটা প্যাক করে দিন। আর কি কি লাগবে একটু দেখে নাও তো। ভালো কথা, তোমার নতুন বাড়িতে ওই প্রণামীর জন্যও তো কাপড় চোপড় লাগবে। মনি চুপ করে তাকিয়ে থাকে অর্ঘ্যর দিকে। মাত্র 7 মাস আগের কথা। দুইজনে প্রেম করেছে চুটিয়ে 7টা বছর। তারপরই ওই 7 মাস আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল। তখন এই শপিং মলে না, আর একটা মলে গিয়েছিল মনি কেনাকাটা করতে। অর্ঘ্যর বাবা মা, অর্ঘ্যর বড়দি, ছোটদি সবাই ছিল সেইখানে। 7 বছরের সম্পর্কে মনি কোনোদিনও বুঝতে পারেনি যে অর্ঘ্যর বাড়ির লোক ওকে অবহেলা করে। সবাই খুব ভালোবাসে, রীতিমতো মাথায় করে রাখে। বড়দি ছোটদি তো প্রথম থেকেই তুই তুকারি সম্বোধন করেই কথা বলতো। অর্ঘ্য ভীষণ ভালোবাসতো, চোখে হারাতো ওকে। সেবার কেনাকাটা করার সময় বাড়ির ফ্যামিলি মেম্বাররা সকলে মিলে একটা গাড়ি বুক করে গিয়েছিল। ওটা ছিল একটা বিরাট বড় শাড়ির দোকান, অর্ঘ্যর বাবার চেনাশোনা। তবে দোকানে গিয়ে জোর ঝগড়া। অর্ঘ্য বলে তোমাকে লাল বেনারসি নিতে হবে, আর মনি বলে ময়ূরকণ্ঠী। কিন্তু শেষ পর্যন্ত মনির মা বলেছিলেন, ওর পছন্দেই পর না, লাল বেনারসিতেও তোকে কম সুন্দর লাগবে না। মা, লালটা সবাই পরে, আমি সব সময় একটু আনকমন জিনিস ট্রাই করতে চাই। আহ, ও যখন বলছে তখন নাও, বরং রিসেপশনের জিনিসটা তুমি তোমার পছন্দের নিও। চট করে ছোটদি বলেছিল রিসেপশনেও এইটা পরবে, বটল গ্রিন, ওর গায়ে খুব সুন্দর মানাবে, তাই না কাকিমা?
বলে মনির মাকে শাড়িটা দেখাতেই মনির মা বলেছিল, তোমার পছন্দ আছে পদ্মা, খুব সুন্দর হয়েছে। রত্না আর পদ্মা অর্ঘ্যর দুই বর্দি। ওরা দুইজন যখন বলেছে তখন অর্ঘ্য বলে, হ্যাঁ আমার দুই দিদি তো আমার পছন্দর মতোই পছন্দ করবে। দেখেছো তোমার এই অংবংচং রঙের থেকে এই রংটা কত সুন্দর মানিয়েছে তোমার গায়ে। কিছু আর বলতে পারেনি মনি, ক্ষুণ্ণ হয়েছিল কিছুটা, মনটাকে মানিয়ে নিয়েছিল। গয়নার দোকানে গিয়েও সেই একই অশান্তি। একটা বিরাট বড় সীতাহার পছন্দ করেছিল ও, দাম প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু মা সেখানে ব্যাগরা দিলেন, বললেন তো লজ্জা করছে না আশীর্বাদে বরের কাছ থেকে এত টাকা দামের গয়না নিবি? কেন রে, তোকে তো আমরা দিচ্ছি, ওরা যেটা খুশি মতে দেবে সেটাই নিবি। শেষ পর্যন্ত অর্ঘ্যর বাড়ির থেকে একটা সোনার হার দেওয়া হয়েছিল, সব সময় পরার মতো, আর দেওয়া হয়েছিল একটা আয়স্তি। তাতেই রাজি হয়েছিল মনি। মানুষটা তো এত ভালো, এত ভালোবাসে, নতুন চাকরি পেয়েছে, শুধু শুধু এত প্রেশার না দিলেই কি নয়। তারপর ধুমধাম করে বিয়েটা হয়েছিল। মনি চেয়েছিল বাড়িতে নয়, বরং কোনো বিরাট বড় হোটেল বুক করে অথবা কোনো একটা লজ বুক করে এই বিয়েটা হবে। বাড়িতে লোকজন থাকলে অসহ্য লাগে, অন্য কোথাও হলে লোকজন সেজেগুজে সেখানে যাবে, খাওয়া দাওয়া করবে, খেয়ে দিয়ে যে যার বাড়ি চলে যাবে। কিন্তু না, অর্ঘ্য আর অর্ঘ্যর মা বাবার ইচ্ছে বাড়িতেই বিয়ে হবে। একমাত্র ছেলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হৈহুল্লোড় করবে, এটাই তো আনন্দ। তাছাড়া রত্না আর পদ্মার বিয়ের সময় খুব একটা ধুমধাম করে ওনারা অনুষ্ঠান করতে পারেননি। অর্ঘ্য তখনও চাকরি পায়নি, এখন অর্ঘ্য চাকরি পেয়েছে, তাই বাবাকে সাহায্য করতে পারছে। সেখানেও মনি কিচ্ছু বলতে পারেনি, সবটা হাসি মুখে মেনে নিয়েছিল। বিয়ের পর দিনগুলো দারুণ কাটছিল মনির। ফুলশয্যার সেই রাতের কথা মনির মনে পড়ে। হঠাৎ করেই তলপেটে একটা অসহ্য যন্ত্রণা। সবে রিসেপশনে সুন্দর করে সেজে গুজে ওকে দাঁড় করানো হয়েছে সেই বোতল গ্রিন কালারের ওই বেনারসি শাড়িটা পরিয়ে, তার সাথে গয়না। হঠাৎ সে বুঝতে পারে তার মাসিক ক্রিয়া শুরু হয়েছে। পাশেই দাঁড়িয়েছিল ওর দুই ননদ। বড় ননদকে বলার সঙ্গে সঙ্গে সে বলল, এ বাবা, তুই ডেট বুঝে ঠিক করিসনি সব কিছু? দিদিভাই, আমার সবসময় না ডেটের 3-4 দিন আগে হয়ে যায়, এটা আমার মাথায় ছিল না। বাবা, আস্তুদির প্রথম রাত, ভাই কি ভাববে বলতো? লজ্জায় লাল হয়ে গিয়েছিল মনির গাল দুটো। তারপর কিছুক্ষণ সময়ের জন্য ওকে ওই বসার জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল রত্না। তারপরে দুই বোন মিলে ঘরে যেখানে প্যাড থাকে সেখান থেকে বার করে দিয়ে বলেছিল, রাতটা সামলে নিস, বলিস 7 দিন পরে আমরা না হয় তোর আবার ফুলশয্যা করাবো। দুই দিদির হাসির কথায় লজ্জায় লাল হয়ে গিয়েছিল মুখটা। এরপরে রাত্রেবেলা সমস্ত রিচুয়ালগুলো মেটানোর পরে বাড়ির বৌঝিরা যখন কানাঘুষো শুরু করলেন, কি করে ফুলশয্যা হবে গো দিদি, বউয়ের তো আগেই সব ফেটে বসে আছে। সে আবার কি হয়েছে? মাসিক হয়েছে গো, কিছুই তো হবে না। আমি শুধু ভাবছি ঠাকুরপোর মুখটা। মরি গো, এত বছরের প্রেম বেচারা সকাল থেকে তর্স হয়েছে না। দেখছিলে না ওই পা ধোয়ানোর সময় আর বউয়ের মাথার চুল দিয়ে পা মোছানোর সময় কত অধৈর্য বোধ, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 1:30 বেজে গেছে তো। হাসির শব্দটা অর্ঘ্যর কানে পৌঁছায়নি তা নয়, তবে কি হয়েছে সেইটা সে অনুধাবন করতে পারেনি। এরপরে দিদিরা যখন বলল, শোন একটু সাবধানে থাকিস, হ্যাঁ, 7 বছর ধরে প্রেম করেছিস, ওকে তো তুই চিনিস, তাই তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। দিদি, কি যে বলিস! লজ্জা পেয়ে গিয়েছিল অর্ঘ্য। একটা ডায়মন্ডের রিং পকেটে করে নিয়ে ঢুকেছে সে। গয়না কেনার সময় ওই রিংটার দিকে চোখ আটকে ছিল মনির। বলতে পারেনি হয়তো বাবা মার ভয়ে, কিন্তু অর্ঘ্য বুঝেছিল ওই রিংটা ওর খুব পছন্দের। সেই রিংটা নিয়েই দাঁড়িয়ে রয়েছে অর্ঘ্য। ঘরে এসে দরজা বন্ধ করতেই মনির চোখে জলটা টলমল করে ওঠে। অর্ঘ্য সেটা প্রথমে দেখেনি। খাটের পাশে এসে যখন বসলো তখন দেখলো মনির পরনের শাড়িটা ফুল ছাপা। এটা ওর বাড়ি থেকে দিয়েছে। কিছুক্ষণ আগেই বেনারসি শাড়িটা ছাড়িয়ে দিয়েছে বৌদিরা। ফুলের গয়না পরেছে সে। অর্ঘ্য বলল, বিছনা থেকে নামো তো। কেন? এই ফুল টুলগুলো ফেলে দি, এর মধ্যে কেউ শুতে পারে? ছত সব উল্টো পাল্টা। বিছানার চাদরটা চেঞ্জ করলো অর্ঘ্য।
আলমারি খুলে একটা সুন্দর আকাশি কালারের চাদর বার করলো। বলল, তোমার তো এই রংটা খুব প্রিয়, তাই না? হ্যাঁ, তবে ময়ূরকণ্ঠীটা ওটা পাইনি, জানো তো, অনেক খুঁজেছি। আমি দেখলাম তোমার পছন্দ মতো শাড়ি হলো না, পছন্দ মতো গয়নাও কিনতে পারলে না বাড়ির বড়দের ভয়ে। তা শেষ পর্যন্ত বিছানার চাদরটা অন্তত তোমার পছন্দের হোক। মনে কিন্তু তখনও লজ্জা পেয়েছে। এই 7 বছরের প্রেমে একটু হাত ধরা ছাড়া ঠোঁটে ঠোঁট স্পর্শ করার সাহস পায়নিও। যতবার অর্ঘ্য কাছে আসতে চেয়েছে মনি বলেছে, না, বিয়ের পর খুব ভয় করে। অর্ঘ্য জোর করেনি। যাকে সে সারা জীবনের মতো আগলে পাবে তার কাছে না হয় এই জিনিসটা একটু দূরবর্তী অবস্থানেই থাক, একটা বিশেষ দিনে বিশেষ সময়ের জন্য তোলা থাক। অর্ঘ্য হাসি মুখে মেনে নেয়। মনি চুপচাপ পাথরের মতোই দাঁড়িয়ে। ওর দাঁড়িয়ে থাকা দেখে যে কোনো মেয়েই বুঝতে পারবে ওর কিছু একটা অসুবিধা শরীরে হয়েছে। সবটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে অর্ঘ্য ওর হাতটা টেনে ওকে বিছানায় বসিয়ে বলল, হাতটা দাও। হাতটা আগাতেই ওর হাতে ডায়মন্ড রিংটা পরিয়ে দিল অর্ঘ্য। মনি বলল, এত সুন্দর রিংটা তুমি কি করে বুঝলে এটা আমার পছন্দ হয়েছিল? 7 বছরের প্রেম, 7 জন্মের বাঁধন, এইটুকু বুঝবো না? তাহলে আর কি প্রেম করলাম। এবার চটপট আমার গিফট দাও দেখি। তোমার জন্য? ও হ্যাঁ, দাঁড়াও। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজেও একটা ব্রেসলেট বার করলো, সোনার ব্রেসলেট। এটা মা আলাদা করে কিনে দিয়েছেন, বলেছেন এটা ওকে পরাবি তুই, তোকে যখন ও ফুলসজ্জায় আংটি দেবে তুই এটা পরাবি। কিন্তু মা, আমার কাছে তো টাকা নেই। তাতে কি হয়েছে, আমি দিলাম। তোর বাবা আশীর্বাদের সময় দিতে চেয়েছিল, আমি বারণ করেছি, বলেছি আশীর্বাদের রিংটা দাও আর চেনটা দাও, আর গাড়ি তো তুমি দিচ্ছই, সুতরাং এইটা আমার মেয়ে দেবে খনি। তোর বাবাকে আমি দিয়েছিলাম, তবে তখন রূপোর, সোনার কেনার মতো ভাগ্য আমার বাবার ছিল না। কিন্তু ভগবান তোর বাবাকে যখন ক্ষমতা দিয়েছেন তখন জামাইকে দি। তাছাড়া সব তো তোরাই পাবি রে মা, আমাদের তো আর ছেলে নেই। মনি মাকে ধরে খুব খুশি হয়েছিল। অর্ঘ্যর হাতে ব্রেসলেটটা পরাতেই সে বলল, বাহ, ব্রেসলেট ভীষণ সুন্দর হয়েছে। এই আমার হাতের মাপ কি করে পেল? বাবা আগেই রেখেছিল, তবে আজকে দেওয়ার জন্য দিয়েছে। কে? মা? খুব সুন্দর, কিন্তু আমি তো এতে খুশি হব না, আমার যে বিশেষ কিছু চাই, এত বছর ধরে যেটা তুমি আমাকে দাওনি। এই বলে অর্ঘ্য শুইয়ে দেয় মনিকে। তারপরে মনির ঠোঁটের ওপরে তার কোমল হাত বোলাতে শুরু করে। নিজের পুরুষ ঠোঁটটা মনির ঠোঁটে চাপাতে যাবে, ঠিক সেই সময় ফুঁপিয়ে কেঁদে ওঠে মনি। অর্ঘ্য ধচমচিয়ে উঠে বসে, বলে, আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি। তোমার কোনো প্রবলেম হচ্ছে কি? আমি একটা ভুল করে ফেলেছি। ভুল? কি হয়েছে? শরীর খারাপ? কোনো প্রবলেম? ডাক্তার ডাকবো? আসলে আমার না পিরিয়ড সবসময় ডেটের 3-4 দিন আগে হয়, তাই। অর্ঘ্য কিছুক্ষণ থতমত খেয়ে মুখের দিকে তাকিয়ে তারপরে চওড়া করে হেসে বলল, এই অসুবিধে? আরে আগে বলবে তো। তাই বলি, বৌদি দিদি এরা কি কানাঘুষো করছে। যাক, ঠিক আছে। খুব ব্যথা করছে বুঝি? হ্যাঁ, একটু চিনচিনে ব্যথা হয়। আসলে ছোটবেলায় যখন হতো তখন কান্না করতাম, এখন আর কান্না পায় না, সয়ে গেছে। এই অসহ্য লাগে বলো? অসহ্য মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখতে না, আগে পড়তেও যেতে পারতাম না, কিন্তু পরীক্ষার সময় কি প্রবলেম হতো, বিশেষ করে বৃষ্টির সময় যে পরীক্ষাগুলো হতো, খুব অসুবিধা হয় গো। প্যান্ট ভিজে গেলে তো সমস্যার আর শেষ নেই। তাছাড়া টয়লেটগুলো এত অপরিষ্কার থাকতো কলেজের, সেখানে গিয়ে চেঞ্জ করলেও বুঝতেই পারছো ইন্টিমেট জায়গা, যদি সেরকম হাইজেনিক কোনো জীবাণু, মানে বুঝেছি, তোমার আর ব্যাখ্যা করতে হবে না। শরীর নিশ্চয়ই খুব টায়ার্ড, খুব টায়ার্ড। এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিই, এসো। অর্ঘ্য শুয়ে পড়ে, ওর বাঁ হাতে মনির মাথাটা রাখে, মাথায় আলতো করে হাত বোলায়। মনি বলে, সোজা হয়ে শোবো না, যদি দাগ লেগে যায়। আচ্ছা, তোমার যেই দিকে পাশ ফিরে সুবিধে সেই দিকে শো। অর্ঘ্যকে জড়িয়ে ধরে মনি। অর্ঘ্যর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে স্নান করছে তার ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে। এত বছর যেই স্পর্শের অপেক্ষা করেছিল সে, নিজেকে একটু একটু করে সাবধানে রেখেছে, তিল তিল করে এই সময়টাকে একটা দীর্ঘ সময়ের জার্নি হিসাবে গ্রহণ করেছে। এই মেয়েটিকে পাবার জন্য, এই মেয়েটিকে ছোঁবার জন্য
যে ওর জীবনের সব থেকে বেশি আকাঙ্ক্ষিত বস্তুর মধ্যে একটা অমূল্য সম্পদ। মনি ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু অর্ঘ্যর চোখের পাতা কিছুতেই বোঝে না। খুব ইচ্ছে করছে মনিকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভীষণ আদর করতে, কিন্তু না, ওর এখন শারীরিক অসুবিধা চলছে। এই সময় হয়তো ও ভালোবাসতে চাইলে মনি কাছে আসতে দেবে, কিন্তু তাতে যদি কোনো সমস্যা হয়, পেয়েই তো গেছে, তাহলে আরো একটু ধৈর্য ধরলে অসুবিধাটা কোথায়? ঠিক সকাল 7টা নাগাদ বর্দি এসে দরজা ধাক্কাচ্ছে আস্তে আস্তে, কারণ ওদের ঘুমোতে হয়েছে অনেকটা রাত্রি। সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলল অর্ঘ্য। দিদি বলল, কিরে, ঠিক আছে তো সবকিছু? হেসে অর্ঘ্য ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। দিদি ঘরে ঢুকে দেখে বিছানার এক পাশে সেই ফুল দেওয়া চাদরটা পড়ে রয়েছে। বিছানায় পাতা রয়েছে আকাশি রঙের সাদা ফুল মিশ্রিত একটা অপূর্ব সুন্দর চাদর, আর সেখানে কোমল মুখটা নিয়ে ঘুমোচ্ছে পরম শান্তিতে কোলবালিশটাকে জড়িয়ে ধরে মনি। ওর মাথার চুলে বিলি কেটে দিদি বলল, ভাগ্য করে বউ পেয়েছিস ভাই, আর তোর বউও ভাগ্য করে তোকে পেয়েছে। তোরা সুখে থাক, এটাই দেখতে চাই। অর্ঘ্য দাঁড়িয়েছিল পিছন দিকেই, বলল, যা তো এক কাপ চা নিয়ে আয়। বিয়ে করে দিস এখন বউকে, বল 7টা বাজে, এবার ওঠা, নালে লোকে ছিচি করবে। আমার বাবা 9টার সময় উঠলেও কোনো ব্যাপার ছিল না, সেটা আমার বাড়ি যখন বেড়াতে যাবি তখন। এখন এটাও শ্বশুর বাড়ি, তাছাড়া মাও বললো ডেকে দিতে, বাড়ি ভর্তি লোকজন রয়েছে। কিন্তু ওর তো জানি পিরিয়ড হয়েছে, তো ব্যথা করছে, একটু সমস্যা তো হবেই ভাই, তবে আমরা সামলে নেব, তুই ডেকে দে। দিদি বাইরে বেরিয়ে যেতেই অর্ঘ্য মাথার কাছে বসলো মনির। মাথার চুলে হাত দিয়ে বিলি কেটে কেটে বলল, ওঠো। কি গো, সকাল হয়েছে। মনি ধচমচিয়ে উঠতে যাবে, অর্ঘ্য বলল, সাবধান, রক্ত দাগ লেগে যেতে পারে। হো, সরি। দিন কতক পরে অষ্টমঙ্গলায় যাবার জন্য তৈরি হচ্ছে ওরা। এমন সময় ছোটদি বলল, তোরা অষ্টমঙ্গলায় যাবি? কিন্তু আমি যে তোদের জন্য হানিমুনের টিকিট বুক করে ফেলেছি। কোথায় আবার বুক করলি? হ্যাঁ, তোদের জামাইবাবু দিয়েছে, সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড আমার স্বপ্নের জায়গা বলে প্রায় চিৎকার করে উঠল মনি। এই কটা দিন এর বাড়ি ওর বাড়ি খাওয়া দাওয়া করতে করতেই দুপুর রাত কোথা দিয়ে যে গড়িয়ে গেছে অর্ঘ্য আর মনি কেউই টের পায়নি। বিয়ের পরদিনই জেঠিমা নিমন্ত্রণ করলেন, তার পরের দিনই খুড়তুতো সম্পর্কের এক দিদিমা, তারপরে পাড়া প্রতিবেশী তো আছেই। প্রত্যেকের বাড়ি খেতে খেতে আর এই আমিষ ভঞ্জন করতে করতে আর ইচ্ছে করছে না, এবার ইচ্ছে করছে বাড়ির বাইরে কোথাও বেরোতে। বিয়ে হয়েছে দিন 5 মতো হলো, আর এই 5 দিনে যেন জগৎ সংসারটা সম্পূর্ণ অন্যরকম। মা বাবাকে ফোন করার সময় পায় না মনি, এতই ব্যস্ত থাকে সে দিদি, জামাইবাবু আর বর এবং বাড়ির শ্বশুর শাশুড়ির সঙ্গে গল্প করতে। মনির আনন্দ উচ্ছ্বাস দেখে শ্বশুর মশাই বললেন, তাহলে আর কি, বৌমা যখন এত খুশি হয়েছে তাহলে অষ্টমঙ্গলা পরে হবে। বিয়াইকে ফোন করে আমি বলে দিচ্ছি, তোরা বরং আগে হানিমুনটা সেরে আয়। সেই বরং ভালো, এরপরে আর সুযোগ পাবি না, বলল বর্দি। একবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর ঘুরতে পারবি না ভাই। আমাকেই দেখ, 1 মাসের মধ্যে বাচ্চা চলে আসলো, তারপরে মা হয়ে গেলাম। আজ 5 বছর বিয়ে হয়েছে, কোনোদিন শুনেছিস তোর বড়দিকে কোথাও ঘুরতে গেছে? তোর জামাইবাবু দীঘাপুরি অব্দি স্টে করেছে, আর যায়নি। আমি কি করবো শালাবাবু, তোমার দিদি বাচ্চা নিয়ে সামলে ওঠে না। হা, এটা তোমার আগে হুঁশ রাখা উচিত ছিল না। ব্যাপারটা এতটাই হাস্যকর যে সবাই হেসে ওঠে। সেইখান থেকে মনির শ্বশুর শাশুড়ি চুপচাপ কেটে উঠলেন, কারণ এগুলো ছেলে মানুষের আড্ডার বিষয়। বড়রা থাকলে ওদের মান সম্মানটা নিজেদের কেমন যেন নষ্ট হয়। শ্বশুর মশাই বললেন, ওদের সামনে এখন না থাকাই ভালো। কি সব আলোচনা হচ্ছে তুমি বলো তো? মনি লজ্জা পাবে না? লজ্জা পাওয়ার কি আছে, বিবাহিতদের মধ্যে কথাবার্তা। তুমি আমি থেকে কি করব? কেন, আমরা বুঝি বিবাহিত না? আমরা এখন ভাই বোন। কবে থেকে? রস কমলো না পুরোর। তারপরে সন্ধেবেলায় লাগেজপত্র গোছানো শুরু হয়। ছোটদি এসে বললেন, কিরে খুশি তো? খুব খুশি দিদি, থ্যাংক ইউ। এই তোর মনে হয়নি তোর বিয়ে হচ্ছে আমি তোকে কিছু গিফট করিনি? না তো, সবাই তো সব দিয়েছে, তোমার আবার আলাদা করে দেওয়ার কি আছে? এটা কেমন ধরনের কথা হলো? যতই হোক তোমার ছোটদি এখন আমার ঘরণী, আমার কান মাথা খেয়ে নিয়েছে তোমার বিয়েতে আসতে পারিনি বলে। এমনকি বউ ভাতটাও মিস করেছি, তবে এবার আর মিস করিনি। ভাবলাম এমন একটা গিফট দেব যাতে আমার বউয়ের মুখেও হাসি ফোটে। থ্যাংক ইউ জামাইবাবু, আমার স্বপ্ন সুইজারল্যান্ড, জানি তো। অর্ঘ্যই বলছিল একদিন কথায় কথায়, যাও থেকে এসো, পাক্কা 3 দিন।
কেমন? ফ্লাইটের টিকিট, আসা যাওয়া বুক আছে, এমনকি হোটেলটাও বুক করে দিয়েছি আমি। সব খরচ আমার। এইবার তোমরা আমাদের জন্য যদি কিছু কিনে টিনে নিয়ে আসো, তোমাদের খরচ। আর সব থেকে বড় গিফট, যদি ওখান থেকে এসে মাস ঘুরতে না ঘুরতেই সুখবরটা পাই, সেই খবরটা তো আমাদের কাছে আরো বড় একটা গিফট। সবাই হাসলেও মনির চোখ মুখে একটা লাল আভা ছড়িয়ে পড়ে। অর্ঘ্য চুপচাপ পাশে বসে হাসাহাসি করছিল, কিন্তু জামাইবাবুর মুখে এমন একটা হাস্যকর কথা শুনে ও চুপচাপ কানে ফোনটা লাগিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। পরের দিনই ওদের রওনা। ফ্লাইট বুক হয়ে গেছে। আগে তো কলকাতায় যেতে হবে, তারপরে ওরা বিমানবন্দর থেকে ফ্লাইট ধরবে, সুইজারল্যান্ড যাবে, ওর স্বপ্নের জায়গা। মাঝখানে হয়তো আবার কোথাও দাঁড়াতে হতে পারে, সবটা তো আর মনি জানে না। অর্ঘ্য যখন নিয়ে যাচ্ছে তখন নিশ্চিন্ত। সব কার্ড রেডি হয়ে গেছে। এই জন্যই বোধহয় অর্ঘ্য একদিন ওর কাছে সব আইডিগুলো চেয়েছিল। ওরা যখন বেরোচ্ছে তখন শাশুড়িমা বললেন, ভালোভাবে ঘুরে আয়। দুগ্গা দুগ্গা, শোন, জামাইবাবু যেখানে বুক করে দিয়েছে সেখানেই থাকিস। পাকা মমিরে নতুন বউকে নিয়ে অন্য কোথাও যাস না, বুঝলি? ওর গায়ে কিন্তু এখনো বিয়ের গন্ধ, দেখিস। জানি তো। দুইজনে মিলে বেরিয়ে পড়ে। প্রথমবার জীবনে ফ্লাইটে উঠে উচ্ছ্বাস থেকে হেসে ফেলেছিল অর্ঘ্য। বলেছিল, এমন করো না, লোকে কি ভাববে? যা ভাবে ভাবুক। এই প্রথম জানলার পাশের সিটে, ও ফ্লাইটে আবার জাস্ট ভাবতে পারছি না, মেঘের মধ্যে দিয়ে মেঘবালিকা হয়ে আমি উড়বো। এই দেখো দেখো, আমার গায়ে কাঁটা দিয়েছে। এতদিন পরে অর্ঘ্যকে মনি নিজের গায়ে হাত দিতে বলতেই অর্ঘ্যর ভেতরটাও কেমন যেন হয়। মনিও কথাটা বলে চুপ হয়ে যায়। অর্ঘ্য ওর গায়ে হাত বুলিয়ে দেখে লোমকূপগুলো সত্যিই খাড়া হয়ে গেছে, আর ওর গায়ে হাত বোলাতে গিয়ে অর্ঘ্যরও লোমকূপগুলো জানান দিচ্ছে সে একটা পুরুষ মানুষ। তারপরে ওদের রাস্তাটা কাটে খুব শান্তিতে, গল্প গুজবে আর মনির ফালতু বকবক শুনতে শুনতে। এই 7 বছরের সম্পর্কে মনির অনর্গল কথাই অর্ঘ্যকে ওকে ভালোবাসতে বাধ্য করেছে। না হলে আরও তো ছেলেপুলে ছিল, তাদের প্রেমে তো পড়েনি অর্ঘ্য। কলেজে প্রথম দিনই পছন্দ হয়ে গিয়েছিল যাকে, তার প্রেমেই হাবুডুবু খেয়ে আজ সেই সম্পর্ক বিবাহে গিয়ে ঠেকেছে। সুইজারল্যান্ডে নামার সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলল মনি। সেখানে গাড়ি আগে থেকেই বুক ছিল। সেখানে নেমে সুইজারল্যান্ডের দৃশ্য দেখে মনি অনেকটা সিনেমার নায়িকার মতো ফিল করছিল। তাড়াতাড়ি অর্ঘ্যকে বলল, শোনো, একটা সেলফি তুলি। তোলো। সেলফি তোলার সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো মনি অর্ঘ্যর দিকে। চোখে মুখে এমন একটা ভাব, আমাকে একটা চুমু খাও না এখানে, এই শহরটাকে সাক্ষী রেখে। এখানে চুমু খেলে কেউ কিছু বলবে না। অর্ঘ্য পড়তে পারল ওর চোখের পাতার ভাষা। ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে প্রথমবার গোটা শহরকে সাক্ষী রেখে একটা চুম্বন করলো অর্ঘ্য। সেই চুম্বন এতটাই দীর্ঘতর ছিল যে এলাকার লোকেরা, অর্থাৎ সুইজারল্যান্ডে যারা পথ চলতি মানুষ, অনেকেই হাসাহাসি করলেন। সবাই ইন্ডিয়ান কাপল বলেও হাসলেন, আবার কেউ কেউ কংগ্রাচুলেশনও জানালেন নতুন বিবাহিত দম্পতিকে। গাড়ি বুক করা ছিল। চুপচাপ সেই গাড়িতে উঠে বসলো ওরা। গাড়ি ছুটে চলেছে ওদের হোটেলের দিকে। মনি বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এই, আমার গায়ে একটা চিমটি কাটো তো। তোমার লাগবে। কাটো না। চিমটি কাটবো কেন? আর একটা চুমু দি। তুমি খুব অসভ্য। অসভ্যতার আর কি দেখলে? মানে কিছু না। বেশি কিছু বলল না অর্ঘ্য। একটা বিরাট বড় হোটেলের সামনে ওদের গাড়ি দাঁড়াতেই লাগেজপত্র নিয়ে ওরা চলে গেল রিসেপশনে। সেখানে অর্ঘ্য নিজের মোবাইলটা দেখাতেই সেই লোক বললেন, আপনাদের এখানে আগেই তো ঘর বুক করা আছে। চাবিটা হাতে দিতেই আরো এক রাশ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মনির ভেতরে। চাবিটা নিয়ে ঘর খুলতেই এত সুন্দর একটা ঘর, এত বড় বিরাট একটা ব্যালকনি, ফাঁকা ব্যালকনি। সেখানে হাত উঁচু করে নিজেকে চিৎকার করে নিজের নাম ধরে ডাকা যায়। দূরে দেখা যাচ্ছে ভাসমান মেঘ আর সেই প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকটা পাগল সম অবস্থা ওর। দরজাটা ভেতর থেকে লক করে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে অর্ঘ্য। মনি বলল, থ্যাংক ইউ, এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। শুধু থ্যাংক ইউতে তো আমার মন ভরবে না। আমি যতদূর জানি পিরিয়ডের সমস্যাটা এতদিনে ঠিক হয়ে গেছে। আজকে তো 7 দিন, না 6 দিন। 5 দিন অবধি হয় না? তুই খুব অসভ্য। এমন সময় হোটেলের দরজায় কে যেন টুং টুং করছে। দরজাটা খুলতেই দেখতে পেল একটা ছেলে।
সেই ছেলেটি ওদেরকে কখন কি খাবে না খাবে সবকিছুর একটা লিস্ট দিয়ে গেল এবং বলে গেল ঘরে ফোনটা ঠিকঠাকভাবে অন রাখতে। ওরা ফোনে খাবার অর্ডার করলে খাবার ঘরে চলে আসবে। আপাতত 2 কাপ কফি খাবার খুব দরকার। অর্ঘ্য সেটা বললে পেছন করে তাকাতেই দেখে মনি সেখানে নেই। ওর ছাড়া জামা কাপড়গুলো হোটেল রুমেরই বিছানার পাশে একটা সোফার ওপরে খোলা। ও বোধহয় ওয়াশরুমে গেছে। দরজা ভেতর থেকে বন্ধ করে অর্ঘ্য নিজেও চেঞ্জ করলো এবং ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক না থাকায় চুপচাপ ঢুকে পড়ল ওয়াশরুমে। মনির সমস্ত শরীরটা ফাঁকা, ফর্সা গায়ে জলের ধারা ঝরে পড়ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে স্নান করাচ্ছে মনি। ঠিক সেই সময় পেছন দিক থেকে জড়িয়ে ধরল অর্ঘ্য। ওর উষ্ণ নিঃশ্বাসে মনির কণ্ঠ বন্ধ হয়ে গেল। অর্ঘ্যর হাত স্পর্শ করল মনির সমস্ত শরীরটায়। তারপরে ওর পুরুষ্ঠু ঠোঁটের ছোঁয়া ছড়িয়ে পড়ল মনির সমস্ত শরীর জুড়ে। একে একে ওর কোমল স্থানে হাত দিয়ে অর্ঘ্য প্রথম নিজের পুরুষসত্তা আবিষ্কার করল। মনির চোখে বেরিয়ে এলো এক ফোঁটা আনন্দ অশ্রু। মনিকে কোলে করে ঘরে নিয়ে এলো অর্ঘ্য এবং সেই বিছানায় নরম আদরে ছুঁয়ে দিল ওর সমস্ত শরীরটা। কিছুক্ষণের জার্নির জন্য চোখটা লেগে এসেছিল ওদের। যখন ঘুমটা ভাঙল তখন বুঝতে পারল ছেলেটি অনেকক্ষণ ধরেই দরজার বাইরে দাঁড়িয়ে বেল বাজিয়েই যাচ্ছে। তাড়াতাড়ি উঠে অর্ঘ্য বলল, তুমি বসো, আমি কফিটা নিয়ে আসি। এই অবস্থায় বসে থাকবো? কি ভাববে? আহা, ও দেখতে পাবে না। তুমি না আস্তে একটা পাগল, দাঁড়াও। বিছানা থেকে আস্তে করে উঠে ব্যাগ থেকে একটা নাইটি বার করে পরে নিল মনি। তারপরে বলল, এইবার নাও। কফি খেয়ে ওরা ঘুরতে বেরিয়ে পড়ল। একটা দিনও মিস করা যাবে না। গোটা শহরটা সব জায়গায় ছান মেরে ঘুরতে হবে, তবে সে না হানিমুন। এই দিন কতটা আনন্দের মধ্যে যে কেটেছে মনির স্বপ্নের বাইরে সব ভাবনাটাই। ঘুরে ফিরে এসে আবার অবাধ্য সেই যৌনতা, স্নানের সময়ও তাই, এমনকি ঘুমোতে যাবার আগেও। হয়তো কোনো সময় মনি সেজে গুজে রেডি হয়েছে, কিন্তু অর্ঘ্যর ইচ্ছে করেছে ওকে আবার ভালোবাসতে। পাগল প্রায় ভালোবাসায় ভুলিয়ে দিয়েছে মনিকে। শহর ছেড়ে বেরিয়ে আসতে মনির মন খুব খারাপ করছিল। অর্ঘ্য বলল, ঠিক আছে, আবার 1 বছর পরে তোমাকে আমি নিয়ে আসবো। সত্যি? সত্যি, প্রমিস। বাড়ি ফিরে আসার পরে সবার জন্য এক একটা উপহার নিয়ে এসেছিল ওরা। প্রত্যেকেই খুশি। বর্দি মনির কানের কাছে গিয়ে বলেছিলেন, কিরে, সব ঠিকঠাক আছে তো? বর্দি, সত্যি করে বল, আমার ভাই আদর করতে পারে? দূর, বল না। পারে, শুধু পারেই না, পাগল করে ছাড়ে। এই তো, ঠিক আছে। পাগল হয়েছিস? কেমন ফিল করছিস? 1 মুহূর্ত ওকে ছেড়ে থাকতে পারবো না, এটাই ফিল করছি। বর্দি খুব হেসেছিল। বর্দির সেই কথাটা ছড়িয়ে পড়েছিল বোধহয় তরঙ্গেরও দ্রুত বেগে। এরপরে ছোটদি, জামাইবাবু সবাই মিলে কিসের জন্য যে ওকে কংগ্রাচুলেট করলো সেইটা মনি ছাড়া আর কারো বোঝার উপায় নেই। এরপরে শুরু হলো অর্ঘ্যর ব্যস্ততম জীবন। প্রতিদিন অফিস, তারপরে বাড়ি ফেরা। একটা সময় হয়তো সংসার করতে করতেও নবদম্পতির মধ্যে কিছুটা বিচ্ছেদের প্রয়োজন হয়। প্রতিদিন একই রকম খাবার যেমন খেতে ভালো লাগে না, তেমনি একই রকম মেলামেশাটাও বোধহয় দম বন্ধ করে নিয়ে আসে। দিন কতকের জন্য অর্ঘ্যকে মুম্বাই যেতে হয়েছিল। মুম্বাই যাওয়ার ঠিক আগের দিন রাতে মনি বায়না করেছিল, আমাকে বাবার কাছে রেখে এসো না, তুমি থাকবে না, একা একা থাকবো। তোমার কি মাথা খারাপ? বাড়িতে দিদি, জামাইবাবু কেউ নেই। তাছাড়া তুমি থাকলে মা একটু কথা বলে শান্তি পান। কার কাছে রেখে যাবো মাকে? তার মানে আমার বাবা মার তোমার কাছে কোনো মূল্য নেই? বোনের পরীক্ষা শুরু, আমি একটু যাই না কদিনের জন্য? তুমি তো 2-3 দিন পর চলেই আসবে। এসে একবারে না হয় আমাকে বাপের বাড়ি থেকে ড্রপ করে নিয়ে এসো। তা হয় না। তাছাড়া কিছুদিন আগেই তো গেলে। কিছুদিন আগে কোথায় অর্ঘ্য? কয়েক মাস আগে, সেই হানিমুন থেকে অষ্টমঙ্গলায় গিয়েছিলাম, তারপর তো আর যাইনি। মায়েরও তো আমাকে দেখতে ইচ্ছে করে, বলো প্লিজ একটু রেখে এসো। অর্ঘ্যর সঙ্গে 1 কথায় 2 কথায় বেঁধে গেল ঝগড়া। সেই ঝগড়া এত দূর বিস্তারিত যে অর্ঘ্য ভোরবেলা বেরিয়ে গেলেও মনই উঠল না। শাশুড়িমা বললেন, কি ব্যাপার বলতো, তোরা তো কথায় কথায় ঝগড়া করিস কেন? আমার তো মাথায় ঢোকে না। কি হয়েছে রে মা, আমায় বল। কিছু হয়নি। মনিও কিছু বলল না।
দিন তিনেক পরে অর্ঘ্য ফিরে আসতেই মনি বেরিয়ে গেল বাপের বাড়ি। অর্ঘ্য পৌঁছানোর ঠিক মিনিট 5 আগে অর্ঘ্য বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে মায়ের কাছে নির্লজ্জের মতো যখন জিজ্ঞাসা করলো, মনি কোথায়? তোকে বলেনি? না তো, ও তো বাপের বাড়ি গেছে রে, মন খারাপ করছিল খুব, আমি বললাম ঘুরে আসতে। তাছাড়া ও তো আমাকে বলেনি তুই 2-3 দিনের মধ্যে ফিরবি, ও তো বললো তোর নাকি অনেকদিন সময় লাগবে। অর্ঘ্যর মনে একটা সন্দেহ বাসা বাঁধে। সে নিজের বন্ধু বান্ধবদের ফোন করতে শুরু করে। মনির বাড়ির কাছেই রয়েছে অরূপের বাড়িটা। এই ছেলেটি মনিকে বরাবরই পছন্দ করত। কলেজে একবার ওর সাইকেলে করে আসতে দেখেছিল অর্ঘ্য। ছেলেটি অর্ঘ্যর থেকেও বেশি সুন্দর দেখতে, আর কাজও করে অর্ঘ্যর থেকে বেশি ভালো। সপ্তাহান্তে একদিনের জন্য বাড়ি আসে, কোনো কোনো মাসে বাড়ি আসতে পারে না। কি যেন একটা সিবিআই ডিপার্টমেন্টে কাজ করে, খুব ভালো ডিপার্টমেন্টে আছে ও। সেই ছেলেটির প্রতি আবার মনির কোনো রকম টান জন্মালো না তো? না হলে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিসের? কি ভাবছিস? কিছু না, আসলে একটু ফোন করে খোঁজ নেব। নিশ্চয়ই, তোর বউর কাছে তুই ফোন করে খোঁজ নিবি না? কিন্তু ব্যাপারটা হয়ে গেল হিতে বিপরীত। ফোন তো অর্ঘ্য করলই না, বরং দিন 7 পরে আবার চলে গেল দিল্লিতে নিজের কাজ নিয়ে। একটু একটু করে ওদের সুন্দর কোমল ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা চির ধরতে শুরু করেছিল, যেই আভাসটা সর্বপ্রথম পেয়েছিল মনি নিজে। সেই দিন রাত্রেবেলা অর্ঘ্য আর মনি একই বিছানায় শোয়া, অথচ সেই উচ্ছ্বাসও নেই, ভালোবাসাও নেই। হঠাৎ করে অর্ঘ্যর ফোনটা টুং টুং করে শব্দ করে বেজে ওঠে এবং সেখানে লেখা রয়েছে একটা মেসেজ। ওরই কাছের বন্ধু সুমিত ওকে জানিয়েছে আজকে মনি গিয়েছিল তো ওই বাড়ি, অরূপের সঙ্গে দেখা করেছে, এমনকি সিনেমাও দেখেছে, অরূপ, শ্বেতা আর তোর বউ। দেখ ব্যাপারটা কি হচ্ছে, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভাই, এরকম এখন একটু হয়। তাছাড়া সব দিক থেকে সবাইকেই একটু মেনটেন করে চললে সম্পর্ক টিকে যায়। সুমিতের ওই সামান্য কথাটাই ভরসে ঘি ঢালার মতো কাজ করেছিল। ফোন রেখে দিয়ে তুমুল ঝগড়া শুরু করেছিল ওরা। শেষ অবধি মনি বলেছিল, বুঝতে পেরেছি, আমাকে আর ভালো লাগে না। না, এখানে ভালো লাগার না লাগার কি আছে? তুমি অরূপের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলে, আমাকে তুমি বললেই পারতে। তুমি কি আমার পেছনে স্পাই লাগিয়েছ? না, স্পাই কেন লাগাবো? তুমি ভুলে যেও না সুমিতের বাড়িটাও এখানে, তোমাদেরকে দেখেছে। কিন্তু সুমিত তো এখানে থাকে না, সে তো দুবাই থাকে। বাহ, সব রকম খোঁজ খবর রেখেছো, তাহলে সুমিত কি করে আমার খবর রাখলো? ও তাহলে কাউকে নিশ্চয়ই। ও, আমার ওপরে বিশ্বাস ভরসা সবটা উঠে গেছে তোমার, তাই না? তীব্র চিৎকার এবং একে অপরকে অশ্রাব্য ভাষা পর্যন্ত দেওয়া শুরু করা। শেষ পর্যন্ত মনি বলল, তুমি আমাকে ডিভোর্স দাও প্লিজ, আমি আর পারছি না, এভাবে আমি সত্যি পারছি না। আমার নিজের একটা অক্সিজেনের দরকার আছে অর্ঘ্য। তুমি তো আগে এরকম ছিলে না। তোমার মধ্যে সন্দেহের ভূত বাড়ছে, তুমি শুধু শুধু আমাকে এসব উল্টোপাল্টা কথা বলছো। একটু নিজে বিচার করে দেখো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি? তোমাকে আমি বিয়ে দেব। মানে? তোমাকে আমি অরূপের সঙ্গে বিয়ে দেব। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি অরূপের এখনো বিয়ে হয়নি। ও তোমায় নিশ্চয়ই ভালোবাসে, তাই বিয়ে করেনি। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি তোমার বাবা মাকে নিজে গিয়ে বলবো, প্রয়োজনে রেজিস্ট্রি করে বিয়েটা করে নিও। তুই কি পাগল হয়ে গেছো? আমাদের বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, আমি তো দেখেছি তুমি ওর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই যে কত সুন্দর হাসো, ঠাট্টা করো। তাহলে আর তাছাড়া সব থেকে বড় কথা, ও তোমার পছন্দের সমস্ত কিছু পরে। এই দেখো না, ডেনিম কালারের শার্ট প্যান্ট, সে তো আমি তোমাকেও দিয়েছিলাম একবার পুজোয়। তোমার তো পছন্দ না, তুমি তো পরোনি। হ্যাঁ, কারণ আমার এই রংটা ভালো লাগে না, কিন্তু ওর ভালো লাগে। তা ও তোমার পছন্দকে এতটা গুরুত্ব দেয় যখন, তখন না হয় ওর সাথেই। এরপরেই সম্পর্কের বাতাবরণ পরিবর্তন হতে শুরু করে। বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, তার মাঝে হঠাৎ করে একদিন অর্ঘ্য দেখা করে অরূপের সাথে। বলে, দেখ ভাই, আমি জানতাম তুই বরাবরই ওকে পছন্দ করিস, কিন্তু বিয়ের পর ও যে তোকে এত পছন্দ করবে এটা বুঝতে পারিনি। হয়তো আমারই ভুল, আমি ওকে ভালোবাসায় আটকে রাখতে পারিনি বলেই ও কথায় কথায় বাপের বাড়ি তোর সঙ্গে দেখা করতে ছোটে। দেখ অর্ঘ্য, তুই ভুল ভাবছিস। দেখ, এরকম কিছু আমি কখনো ভুল ভাবতেই পারি না। তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এইভাবে আর সম্পর্কে টিকে থাকা যায় না। ওকে বিয়ে করেছি, আমার বাড়িতে থাকবে, বাবা মা দেখাশোনা করবে। তাছাড়া ওর কাজটা কি বল? কিন্তু ওর তো মন মানে না।
ও কথায় কথায় বাপের বাড়ি ছোটে। এমনও তো হতে পারে অর্ঘ্য তোকে মিস করে, ও থাকতে পারে না। এ আবার কি ধরনের কথা বলছিস তুই? দেখ, তোরা আরো কিছুদিন সময় নে। তুই ভুল ভাবছিস। তার মানে তুই বলতে চাইছিস তুই মনিকে ভালোবাসিস না, পছন্দ করিস না? আরে না, মনিকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, ভালোবাসি। এই তো, দ্যাটস লাইক এ গুড বয়। স্বীকার তো করলি। শোন, তোদের বিয়েটা আমি নিজের হাতে দেবো, রেজিস্ট্রি অফিসেই দেবো। আর তোকে, মানে তোর সাথে বিয়ে হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তে ওর সাথে আমার ডিভোর্সটা হবে। এরকম করে উকিলের সাথে আমার কথাবার্তা বলা আছে। তুই ভুল করছিস অর্ঘ্য। দেখ, আমি কিছু ভুল করছি না, যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছি। তাছাড়া আমি শ্বেতার সাথেও কথা বলেছি, সেও আমাকে জানিয়েছে তুই নাকি প্রথম ওর বিয়ের সময় বলেছিলি শ্বেতার কাছে তুই মনিকে ভালোবাসতিস। বলেছিলাম, কিন্তু ও তো এখন তোর স্ত্রী। ভুল, তোর প্রেমিকাও এখনো। আমারই ভুল ছিল জোর জবরদস্তি বিয়েটা তাড়াহুড়ো করে নেওয়া। অর্ঘ্য কোনো কথাই শুনতে চায়নি। সরাসরি মনির বাবা মাকে গিয়ে জানিয়ে দিয়েছিল, আমি এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। তুমি এগুলো কি বলছো? তোমাদের বিয়ে হয়েছে কদিন হলো, তোমরা। হ্যাঁ, সেটা বুঝতে পারছি বাবা, কিন্তু পারছি না। আসলে এখন তো আর সেই যুগ নেই যে না মানাতে পারলেও দাঁত মুখ বুঝে মানিয়ে নিয়ে চলতে হবে। এখন যুগ আলাদা। পারছি না মানে পারছি না। তাছাড়া ও হয়তো আমার সঙ্গে সুখী নয়। ও তো এই কথা একবারও বলেনি বাবা। মেয়েরা মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না মা। আমি সিদ্ধান্ত নিয়েছি অরূপের সঙ্গে ওর বিয়ে দেবো। তাছাড়া অরূপের বাড়ি এই তো পাশে, যখন তখনও আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারবে, যখন তখন বাড়ি যেতে পারবে, কোনো ব্যাপার না। তাছাড়া অরূপের আর কে আছে? কেউ নেই, বাড়ি ফাঁকাই থাকে। বাবা মা দুইজনই মারা গেছে, সুতরাং কেউ বাধা দেওয়ারও কিচ্ছু নেই। অর্ঘ্য কারো কথা শোনেনি, বড়দি ছোটদি কারো কথা শোনেনি। নিজের সিদ্ধান্তে নিজেই অটল। এখন ধুমধাম করে বিয়ে ঠিক করছে। অরূপও বেশ দুলে গিয়েছে। সে মনিকে জানিয়েছে, তুই রাজি? আমি বুঝতে পারছি না, কি করবো বলতো? ও যেটা বলছে তুই সেটা করতে পারবি? আমি বুঝতে পারছি না অরূপ, আমি এরকম চাইনি। এমনটা হচ্ছে কেন? প্লিজ তুই কিছু একটা কর, প্লিজ। অরূপ চুপ করে কথা শুনেছিল মণিমালার। শাড়ি কেনা হয়ে গিয়েছে, অনেক টাকা বিল হয়েছে। এবার যাবে গয়নার দোকানে। মণি বলল, অনেক টাকা শাড়ি কিনে ফেলেছি, গয়নাটা আজ নয় থাক। না না, ওইটাও কিনেই নাও ম্যাচিং করে। তোমাকে সেই এবার সীতাহার কিনতে দিইনি, এবার সবটা দেব। তুমি কেন এরকম পাগলামো করছো বলো তো? যা আছে এতে আমার দ্বিতীয় বিয়ে আবার হয়ে যাবে। বললেই তো হয় না, দিতে তো হবেই। প্রায় জোর করেই গয়নার দোকানে নিয়ে গিয়েছিল সে। ওদিকে শ্বেতা বাড়ি গিয়ে সবাইকে সবটা বলতে বাড়িতেও একটা বিরাট জটলা শুরু হয়েছে। মনির বাবা মা এবং অর্ঘ্যর বাবা মা একসাথে বসে কথাবার্তা বলছেন। আমাদেরকে না জানিয়ে ছেলেগুলো কি শুরু করেছে বলুন তো? দেখুন দিদি, আমার ব্যাপারটা নিয়ে প্রচন্ড লজ্জা লাগছে। আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিলাম শেষ পর্যন্ত যে সে কিনা নিজের বউয়ের বিয়ে দিচ্ছে। আমারও মাথায় কিচ্ছু ঢুকছে না দিদি, কি করি আমিও বুঝতে পারছি না দিদি, কি যে করব, বললেন মনির মা। মেয়ে তো আমার কেটে কেটে একসা। অরূপ পর্যন্ত আমার বাড়িতে এসেছে, বলছে অর্ঘ্য পাগলামি শুরু করেছে। ও না হয় একটু আমাকে দেখতে গিয়েছিল, তার জন্য এত? সেটাই তো কথা। তা একমাত্র অবস্থা তো আপনার বড় মেয়েটাই। ছোট মেয়েটা এখনো ছোট, সে সংসারের কি বোঝে? এমন সময় অর্ঘ্য মনিকে নিয়ে বাড়ি ঢোকে। মনির চোখে জল টসটস করছে। অর্ঘ্য বলল, হয়ে গেছে, শপিং মোটামুটি কমপ্লিট। তাছাড়া ভেবে দেখলাম অরূপের বাড়িতে প্রণামী দেওয়ার মতো কেউই নেই, অতিথি সেরকম আসবে না। অরূপ বলেছে ওর কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে বিয়েটা সেরে ফেলবে। আর একবার ভেবে দেখ বাবা, নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না, এরপরে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি না। দেখ বাবা, সিদ্ধান্ত যা নেওয়ার নিয়ে নিয়েছি, এরপরে আর ভাবান্তর করতে পারবো না আমি। সেই দিন রাতে মনি নিজের ব্যাগপত্র গোছাচ্ছে। আর দিন কতক পরেই বিয়ে। ব্যাগটা গোছাতে গোছাতে হঠাৎ মনি বলল, ও তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি। কি? অনামিকার আঙুল থেকে ওর ফুলসজ্জার রাতে পরিয়ে দেওয়া আংটিটা খুলতে যাবে এমন সময় অর্ঘ্য বলল, ওটা থাক, ওটা না হয় গিফট হিসাবে রাখো। না না, অনেক গিফট দিয়েছ, এই গিফটের আর দরকার হবে না। অনামিকার হাত থেকে আংটিটা খুলে অর্ঘ্যর হাতে দিয়ে মনি বলল, তোমার পছন্দ হবে যাকে তার আঙুলে পরিয়ে দিও। আমাকে তো তুমি আর নিজের কাছে রাখতেই চাও না, বিদায় দিয়ে দিচ্ছ চিরদিনের জন্য। আর একবার ভেবে দেখেছ ভুল করছো না তো? অর্ঘ্য বলল, না না, কিচ্ছু ভুল করছি না, সব ঠিক আছে। হ্যাঁ গো, ঠিকঠাক খাওয়া দাওয়া করো না কদিন?
এইভাবে হুটহাট করে দিল্লি বোম্বাই চলে যাও, এত কাজের প্রেশার নিচ্ছ কার জন্য? তোমার জন্যই নিতাম, তবে এখন নিজের জন্য নিই। বুঝতে পেরেছি বিয়ে করে আমি আবদ্ধ থাকতে পারবো না, এর থেকে বাইরে গিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের জীবনটাকে রিল্যাক্স করব। বিয়ে করার আগে একবারও ভাবনি বলো? ভাবিনি তো। আরে বাবা, দিল্লির লাড্ডু খাওয়ার পরেই তার স্বাদটা আস্বাদন করা যায়, তার আগে কি যায়? তুমি এখনো একই কথা বলবে? হ্যাঁ, বলতে হচ্ছে। তাছাড়া অরূপ খুব খুশি এই বিয়েতে। ও, তোমার সাথে একটা কথা বলার ছিল। কি? বলছি অরূপ আমাকে নিয়ে ওই সুইজারল্যান্ডেই যাবে। যেই হোটেলটা তুমি আমার জন্য বুক করেছিলে ওই হোটেলটাই বুক করে দিও। অরূপ ওইখানেই আমাকে নিয়ে হানিমুনটা করবে বলেছে। বাহ, ঠিক আছে। আমাদেরও তো 1 বছর হবে, তোমায় কথা দিয়েছিলাম 1 বছরের মধ্যে তোমাকে সেখানে নিয়ে ঘুরতে যাব। তোমার সাথে তো আর ঘুরতে যাওয়াটা হলো না, তাই অরূপের সঙ্গেই না হয়। ঠিক আছে ঠিক আছে, আমি সবটা রেডি করে দেবো। তুমি খুশি তো? তোমার খুশিতেই আমি খুশি। আমি আর কি বলবো বলো, আমায় নিয়ে তুমি যখন থাকতেই পারো না তখন। আচ্ছা অর্ঘ, শেষবারের মতো একটা জিনিস চাইবো তোমার কাছে। কি? একটু আদর করবে আমাকে, জাস্ট লাস্টবারের মতো, কোনো রকম প্রোটেকশন ছাড়া। এগুলো কি বলছো তুমি? তোমার কদিন পরে বিয়ে, যদি কিছু একটা। কেন এরকম করছো? কেন বুঝতে পারছো না আমি তোমায় ভালোবাসি? কেন এইসব কেনাকাটা, কেন এই গয়নাগাটি? প্লিজ একটা সুযোগ দাও। তোমার উপরে আমার অভিমান হয়েছিল। বিয়ের পর প্রথম তুমি আমাকে ছেড়ে দিল্লি থাকো, বোম্বাই থাকো, আমার বুঝি কষ্ট হয় না? বাবা মার কাছে গিয়ে থাকলে মনটা একটু হালকা থাকে। তাছাড়া এখানে 2 দিদি আসতে পারে না, ওইখানে আমার বোনটা আছে, ওর সাথে গল্প করে কাটাতে পারি। তাছাড়া এই বাড়ির বাবা মার কখনো কোনো রকম প্রবলেম হয়নি। তুমি শুধু এরকম করছো। কেন করছো অর্ঘ? কেন? তোমার কিছু হয়েছে? আমাকে খুলে বলো, আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। আমিও যে পারছি না, প্লিজ। খুব কান্নাকাটি করে মণি অর্ঘ্যকে জড়িয়ে ধরে। অর্ঘ্য নিজেকে আর সামলাতে পারে না, মণিকে বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে আর বলে, পারতে যে আমাকে হবেই, আমার যে হাতে আর বেশি সময় নেই। মণির কানে কথাটা স্পর্শ না করলেও কিছুটা আঁচ করতে পারে সে। সেই দিন রাতে অর্ঘ্য ঘুমিয়ে পড়ার পর মণি ওর ফোনটা চেক করে এবং ফোনেই দেখতে পায় ডক্টর বৈদ্যনাথের সাথে ওর কথাবার্তা। ডক্টর জানিয়েছে অর্ঘ্য কোনোদিন বাবা হতে পারবে না, কিন্তু মনির মা হবার প্রচন্ড শখ। একটাই মাত্র উপায় এখন, মনিকে ডিভোর্স দেওয়া। তাহলে অর্ঘ্য যে বন্ধ্যাত্ব রোগে ভুগছে এই বোঝা মনিকে সারা জীবন মাথায় করে বইতে হবে। ওরা চেষ্টা করছে না তা নয়, বিয়ের কয়েক মাস পরই মনি মা হওয়ার কথা জানিয়েছিল অর্ঘ্যকে। অর্ঘ্য তখনই বলেছিল একবার টেস্ট করিয়ে নেবে। সেই টেস্টে মনির কোনো দোষ না এলেও অর্ঘ্যর দোষ এসেছে, আর এই জন্যই অর্ঘ্য এইরকম ভাবে উঠে পড়ে লেগেছে। বাড়ির আত্মীয় স্বজনরা বসে আছে 1 বছরের মধ্যে সুখবর শুনবে বলে, কিন্তু অর্ঘ্য তো পারবে না। কয়েকদিন পরেই বিয়ের মণ্ডপ সাজানো হয়। অরূপকে প্রায় বাধ্য করা হয় বর বেশে নিয়ে আসতে। অরূপ এসে বসেছে, পুরোহিত মন্ত্রপাঠ করছেন, রেজিস্ট্রি অফিসার এসেছে। বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছে একটা লজে। গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছেন। একদিকে ডিভোর্স পেপারে সই হবে, আর একদিকে সই হবে বিয়ের পেপারে। ময়ূরকণ্ঠী শাড়ি পরে নতুন গয়না পরে বধূ বেশে সামনে এসে দাঁড়িয়েছে মণি। মণির সেই বরণ দেখে বুকটা ফেটে যাচ্ছে অর্ঘ্যর, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। পুরোহিত মশাই ডাকলেন মণিকে। ঠিক সেই সময় অর্ঘ্য বলল, দাঁড়ান, আগে রেজিস্ট্রি পেপারে সইটা হয়ে যাক। রেজিস্ট্রি পেপারে সই করার জন্য পেপারটা সামনে এগিয়ে দিলেন উকিল মশাই। উনি আবার ওই বিয়েটাও দেবেন। 2টো পেপারই সঙ্গে করে নিয়ে এসেছেন। হঠাৎ করে মণি বলল, আচ্ছা স্যার, ডিভোর্স পেপারে সই তো অর্ঘ্য করছে, আমিও করব, কিন্তু ডিভোর্সের পর যদি জানা যায় কোনো রকমভাবে আমি অর্ঘ্য সন্তানের মা হতে চলেছি, তখন পরিবেশটা হঠাৎ করেই বদলে যায়। দিদিরা আসবে না বলেই দিয়েছিল, কিন্তু অর্ঘ্য বলেছে, তোরা যদি না আসিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। ভাইয়ের এমন একটা অন্যায় আবদারকে ওরা কিছুতেই স্বীকৃতি দিতে পারেনি, কিন্তু এমন ব্ল্যাকমেলিং এর কথা শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়।
বড়দি বললেন, এগুলো কি বলছিস মনি? দিদি ভাই, তোমার ভাই মানসিক অসুখে ভুগছে। দিদি ভাই, আমার এগুলো পড়তে ভালো লাগছে না দিদি ভাই। ওকে কোন ডাক্তার বলেছে ও নাকি বাবা হতে পারবে না? আমরা হানিমুন থেকে ঘুরে আসার পরই তোমরা আমাদের কাছে সন্তান দেখতে চাইছো, কোহল জুড়ে একটা ফুটফুটে সন্তান। কারণ বয়সটা ওরও বাড়ছে, আমারও বাড়ছে, এরপরে হয়তো অসুবিধে হতে পারে। আমিও মা হতে চাই দিদি ভাই, কিন্তু অর্ঘ্য টেস্টের রিপোর্টে দেখেছি ও বাবা হতে পারবে না। আমি মা হতে পারবো, কিন্তু আমি যে অলরেডি একটা সন্তান নিয়ে বসে আছি। এটা কার দিদি? অর্ঘ্য নাকি? অর্ঘ্য চিৎকার করে ওঠে, দৌড়িয়ে গিয়ে সেইখানে জড়িয়ে ধরে মনিকে। ঠোঁটে হাত রেখে বলে, খবরদার, তুমি নিষ্কলঙ্কা, কেন নিজেকে কলঙ্কিত করছো? এই সন্তান সত্যি আমার। আমি কি করে তোমায় বিশ্বাস দেওয়াবো? তুমি তো জানো, তুমি চলে গেলে আমি বাবার বাড়ি যাই, সেখানে আমি অরূপের সঙ্গে দেখা করি। তুমি হয়তো বলবে এটা অরূপের। অরূপ তখন চিৎকার করে বলে, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের মন্ত্রপাঠ করে যদি সেই বিয়ে সত্য হতে পারে, তাহলে আমি অগ্নির ওপরে হাত রেখে বলছি, আমি মনিকে কোনোদিন স্পর্শ করিনি। গঙ্গা জলের মতো পবিত্র। অর্ঘ্য, তোকে কবে থেকে বলছি তোদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ঠিক করে ফেল। শুধু শুধু এই নাটকটা না করলেও পারতি। কেন করলি বলতো? কিসের জন্য? তুই বাবা হতে পারবি না? আরে ভাই, এখন কত রকমের উন্নত চিকিৎসা এসেছে, কে বলেছে তোকে তুই বাবা হতে পারবি না? ভালোবাসা ঠিক থাকলে সব সম্ভব রে ভাই। আর অদৃষ্টে একজন বসে আছে মাথার উপরে, উনি কখন কিভাবে হাসবেন কেউ বলতে পারে? মনির চোখে জল টলমল করছে। হঠাৎ করে ওর মুখ থেকে এক গাদা রক্ত বেরিয়ে আসতে দেখে ওরা। চিৎকার করে ওঠে সবাই। মনি অর্ঘ্যর গালে হাত রেখে বলে, আমি তোমার সন্তানেরই মা হতে চলেছি, কিন্তু বিশ্বাসটা হয়তো দেওয়াতে পারলাম না, আমার ক্ষমা করো। মুখ থেকে এক গাদা রক্ত বেরিয়ে মনি সেখানেই অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি ওকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ভর্তি করানো হলো। ডাক্তার 72 ঘন্টা চেষ্টা করলেন, তারপরে এসে বললেন, অনেক কষ্টে আপনার স্ত্রীর প্রাণ বাঁচানো গেছে, কিন্তু আপনার সন্তানকে রক্ষা করতে পারলাম না, পেটেই নষ্ট হয়ে গেছে। ভগবানের ভরসা রাখুন, চেষ্টা করবেন, ঠিক হবে আবার। ডক্টর, আপনাকে আমার কিছু দেখানোর ছিল। রিপোর্টটা এনে দেখায় ডক্টরকে অর্ঘ্য। ডক্টর রিপোর্ট দেখে বললেন, অনেক সময় রিপোর্টে গোলমাল হতেই পারে অর্ঘ্যবাবু, কখনোই এক চান্সে বিশ্বাস করে নেওয়াটা ঠিক না। আপনার অবশ্যই একটা সেকেন্ড চান্স নেওয়া উচিত ছিল। একবারে যাকে রিপোর্ট দেখিয়েছেন হয়তো রিপোর্টে ভুল এসেছে, আপনি আর একটা টেস্ট করাতে পারতেন। এরকম করে শুধু শুধু একটা জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে? 72 ঘন্টা আপনার স্ত্রী মৃত্যুর মুখে লড়াই করেছে, তারপরে তবে ওর প্রথম সন্তানটা যে নষ্ট হয়ে গেছে এটা জানতে পারলে কিন্তু মারাত্মক ভেঙে পড়বে। আপনি ছাড়া ওকে প্রোটেক্ট করার কেউ নেই। দিন কতক পরের কথা। এইবার বড়দি সুইজারল্যান্ডের টিকিট বুক করে দিয়েছে। ব্যাগপত্র গোছাচ্ছে মনি, যদিও আগের মতো সেই উচ্ছ্বাসটা আর নেই। কেমন যেন মন মরা, সবসময় একটা ভয় কাজ করে ওর মধ্যে। এই বুঝি অর্ঘ্যকে কিছু একটা বলল। অরূপের সঙ্গে শ্বেতার বিয়ে হয়েছে। সেই দিন নয়, দিন কতক পরে। শ্বেতা বলেছিল, অরূপদা, যদি কিছু মনে না করো, দেখো, লগ্নভ্রষ্ট হওয়া মেয়েদেরও যেমন বিয়ে হয় না, নিশ্চয়ই বেটা ছেলেদেরও হয় না। তাছাড়া আমার সঙ্গে ওই চ্যাংড়া ছেলেগুলো বড্ড বেশি চ্যাংড়ামো করে। তুমি আমাকে বিয়ে করবে? আমার মধ্যে নিশ্চয়ই দিদির কোয়ালিটি আছে। অরূপ হেসে ফেলেছিল। সেই দিন মনির ছুটি হওয়ার দিন। হাসপাতালের বেডে শোয়া মনি, হাতে তখনও স্যালাইনের লাইন চলছে। অর্ঘ্য বলেছিল, যাক অরূপ, তোর অবিবাহিত নামটা এবার ঘুঁচল। তাছাড়া বিয়ে করে তুই আমার শালিকাকে নিয়ে কেটেই পড়, এটা আমার সংসারটাও প্রোটেক্ট হয়। তাই তো এই আঁক পাগলকে মাথায় নিয়ে যাই। আমি আঁক পাগল বলে চিৎকার করে উঠেছিল শ্বেতা। 2-3 দিন পরে রেজিস্ট্রি করে ওদের বিয়েটা হয়ে যায়। অরূপ শ্বেতাকে নিয়ে চলে গিয়েছে কালিম্পংয়ে। বর্তমানে সে ওখানেই আছে। ফ্লাইটে উঠেছে ওরা 2 জন। আগের মতো আনন্দ নেই মেয়েটার। কয়েক মাস আগেও যখন গিয়েছিল কতটা উচ্ছ্বসিত হয়েছিল, সেই সব যেন ম্লান হয়ে গিয়েছে ওর চোখের দৃষ্টির আড়ালে। ওই একই হোটেল রুম বুক করা হয়েছে। ঘরে ঢুকে উদাসভাবে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়ায় মনি। অর্ঘ্য দরজা বন্ধ করে সেই আগের মতোই ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। এইবার মনি ফুঁপিয়ে কেঁদে ফেলে।
অর্ঘ্যর বুকে মাথা রেখে বলে, আবার সন্দেহ করবে? আবার? আমাদের প্রথম ভালোবাসার ফসল নষ্ট হয়ে গেছে অর্ঘ্য। কেন কেন? 7 বছর নাকি 7 জন্মের ভালোবাসা, তুমি আমাকে 7 দিনের মধ্যে ভুল বুঝলে? শুধু শুধু নিজের একটা ভুল টেস্টের রিপোর্টে আমরা আবার শুরু করতে পারি না? জানি না কে বলেছে পারি না। আমি ছুলে তুমি আজও শিহরিত হও, আজও তোমার লোমকূপ খাড়া হয়। ভালোবাসা কখনো কম হয় না মনি। হয়তো আমার ভুলের জন্য কিছুদিন তোমায় খুব কষ্ট দিয়েছি, কিন্তু কথা দিচ্ছি, দেখো সে আবার আসবে, আবার আসবে সে। এই কদিন আমরা ঘুরবো ফিরবো, আনন্দ করব, আর সেই অলক্ষ্যে থাকা ভগবানকে ডেকে কাছাকাছি আসব। দেখো এইবার আমাদের হানিমুন সম্পন্ন হবেই হবে। আবার দুটো দেহ ভেসে যায় উষ্ণতায়, তবে আগের মতো কম্পিত হয় না মনি। অর্ঘ্য তাকে বারবার জাগানোর চেষ্টা করে, মনির চোখ থেকে শুধু জল গড়ায়। অর্ঘ্য সেই জল আসলে সে গ্রহণ করে ওকে খুব ভালোবাসতে বাসতে বলে, হবে, নিশ্চয়ই আসবে। চোখ বুজে শুধু একজনকে স্মরণ করো, যে হারিয়ে গেছে, আবার সে আমাদের মধ্যে এই বিছানার মাঝখানে, দেখো মধ্যমণি হয়ে, আলোকিত হয়ে, জ্যোতি হয়ে জন্মাবে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।